দুইটা ছেলেকে একটা রুমের ভেতরে বেঁধে রাখা হয়েছে। ছেলে দুইটা চারপাশ ঘিরে বেশ কয়েকজন মাফিয়ার ছেলেপেলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রুমটাতে হালকা আলো আছে, বেশ ঠান্ডা আছে রুমের ভেতরটাতে। এক কথায় যাকে স্যাঁতস্যাঁতে পরিবেশ বলে। ছেলেগুলোকে কোনো প্রকার টর্চার করা হয় নাই, কারণ মাফিয়াদের বস এখনো আসেনি। ছেলে দুইটাকে বেঁধে রাখা হয়েছে, তারপরেও ওদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। এক পর্যায়ে একটা ছেলে মাফিয়াদের বলে ওঠে, এই যে আমার চারপাশে চামচারা, তোদেরকে তো দেখছি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখছে। আহা, দেখ আমরা কত আরামে বসে আছি, আর তোরা সেই দাঁড়িয়ে আছিস। এই কথা শুনে সজীবের চোখ দুটা রাগে লাল হয়ে যায়। একটা ছেলের কলার ধরে উঁচু করে ফেলে বলে, এই কুত্তার বাচ্চা, কি বললি তুই? তোদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এখানে দাঁড় করিয়ে রেখেছে? আরে আমাদের মাহফুজ বসের জন্য তো আমরা সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারি, প্রয়োজনে জীবনও দিতে পারি। আর আমাদের বস তোদের আদর করে রাখতে বলেছে, তাই এতক্ষণে ঠিক আছিস তোরা, না হলে তোদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। কলার ধরে উঁচু করার ফলে ছেলেটার গলা আটকে যায়। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কাঁচতে কাঁচতে বলে, আরে ভাই আমার কলারটা ছেড়ে দেন, দম নিতে পারছি না। মেরে ফেলবেন নাকি আমাকে? হ্যাঁ, তোকে আজকে মেরেই ফেলবো। তোদের মতো কুত্তাগুলোর এই দেশে কোনো ঠাঁই নাই বলে আরো জোরে কলা চেপে ধরলাম। এদিকে ছেলেটির গলা আটকে যাওয়ার কারণে চোখ দুটা বড় বড় হয়ে যায় আর কাঁচতে থাকে। পাশের ছেলেপেলেরা এই কাণ্ড দেখে তাড়াতাড়ি দুজনকেই ছাড়িয়ে নেয়। ছেলেটার গলা আলগা হলে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তখনই রুমের ভেতরে মাহফুজের সাথে দুজন লোক প্রবেশ করে। সবার পুরো শৈলী কালো কাপড় দিয়ে ঢাকা, শুধু চোখ দুইটাই খোলা আছে। ওদেরকে দেখলেই যে কোনো স্বাভাবিক মানুষ ভয়ে কেঁপে উঠবে। তিনজনের রুমে ঢোকার পরই সবাই দুইটা ছেলেকে খালি করে দিল। সজীব এগিয়ে গিয়ে তিনজনের সামনে দাঁড়ায়। সজীবের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। বস, আপনি এখনই হুকুম দিন, ওই কুত্তাগুলোকে খতম করে দেই। ওরা জীবনও ঠিক হবে না। ওরা আবার বলে কি না আপনি আমাদেরকে ওদের চামচা করে রেখেছেন এখানে। রাগে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। সজীব হলো মাহফুজের ডান হাত। সজীব মাহফুজকে প্রচন্ড ভক্তি করে, কারণ মাহফুজ কোনো অন্যায় কাজ করে না আর নিজের দলকে সবসময় ভালো উপদেশ দেয়। সজীবের দিকে তাকিয়ে দেখি ওর রাগে শরীর কাঁপছে। তারপর ওর কাঁধে হাত রাখলাম। এই সজীব, এত রেগে আছিস কেন? আরে এই কুকুরগুলোকে আমার হাতে ছেড়ে দে। আমার কথা মতো এদেরকে এখানে নিয়ে এসেছিস, এখন বাকিটা আমার উপরে ছেড়ে দে। তারপর আমার ডান পাশে থাকা তাহাসিনের দিকে তাকালাম। তাহাসিন হলো আমার ছোটবেলার জীবন সঙ্গী। ওকে ছাড়া কখনো একা থাকিনি আমি। মাহফুজ, তুই আমাকে কিছু বলবি? আরে কিছু বলার জন্যই তো তোর দিকে তাকালাম। তুই গিয়ে এক বালতি পানি আর একটা রড গরম করে নিয়ে আয়। এই দুইটাকে একটু জামায় আদর করানো লাগবে। হ্যাঁ, তুই থাক, আমি গিয়ে নিয়ে আসছি। তাহসিন গরম পানি আর রড আনতে চলে যায়। মাহফুজ সামনে গিয়ে ছেলে দুইটার পাশে বসে, তারপর ওদেরকে একটু ভালো করে দেখে নেয়। কুত্তারা বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার শহর থেকে নিরীহ জনগণের উপরে হামলা প্ল্যান করা? হা হা হা, এটাই তো তোর সাহস, আমাকে হাসালি রে। ওই তুই কেডা রে, আমাকে জ্ঞান দিতে আসছিস? আরে আমি যার আন্ডারে কাজ করি তার পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আর তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলতিস জানিস? তুই কেডা রে যে তোকে ভয় পেতে হবে? আমার পরিচয় যদি তুই শুনিস তাহলে কোনো শাস্তি দেওয়ার আগে মারা পড়বি। এখন আগে বল, কার কথা মতো শহরে বোমা ফিট করে রেখেছিলি? বল আমাকে। সেটা তোকে বলতে যাব কোন দুঃখে রে? মরে গেলেও তো আমাদের বসের ব্যাপারে জানতে পারবি না। কথা বলার আগেই তাহসিন গরম পানি আর রড নিয়ে আসলো। ছেলেটার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। এবার দেখি তুই তোর বাবাকে কতটা ভালোবাসিস, জীবন দিতে পারিস কিনা। গরম রডটা হাতে নিয়ে দুইটার পায়ের উপরে জোরে বাড়ি মারলাম। সাথে সাথে মট করে হাড় ভাঙা শব্দ হলো। ছেলেগুলো সারের মতো চেঁচাতে লাগলো। তাহসিন এসে দুইটার মুখ কষ্টিপ দিয়ে আটকে দিল। ওদের চোখ মুখ পুরো লাল টকটকে হয়ে গেছে। এবার তো বলবি যে কে তোদের লিড দিয়েছিল, নাকি তাও বলবি না? ছেলে দুইটা করুণ চোখে মাহফুজের দিকে তাকায় আর ইশারা করে কষ্টে খুলে দিতে।
তাহসিন গিয়ে কষ্টে খুলে দেয়। আমাদেরকে মারবেন না, আমাদের ভুল হয়ে গেছে। সত্যি আমরা বসের ব্যাপারে কিছুই জানি না। তাকে আমরা কখনো দেখি নাই। সে শুধু আমাদের ফোনে কাজ করার কথা বলে আর কাজ শেষ হয়ে টাকা দেয়। তাছাড়া আমরা কিছুই জানি না। ওদের কথা শুনে শরীরের রক্ত গরম হয়ে গেল। তাহলে তোরা বলবি না, তাই তো? আচ্ছা, এবার ব্যবস্থা তাহলে ভালো করে নিতে হবে। গরম পানি নিয়ে দুইটার গায়ে ছুঁড়ে মারলাম। সাথে সাথে ওদের চামড়া পুড়ে গায়ের সাথে বসে গেল, আর দুইটাই গলা কাটা মুরগির মতো লাফাতে লাগলো। এখনো যদি না বলিস তাহলে এর থেকে আরো ভয়ঙ্কর শাস্তি দেব তোদের। আপনার দুটি পায়ে পড়ি, আমাদেরকে মারবেন না। আমরা যা জানি সব বলে দিছি। আমাদেরকে রাজবস লিড দেয়। রাজ এই পুরো শহরটাকে শেষ করে দিতে চায়। রাজে আমাদেরকে বোমা ফিট করতে বলেছিল। যা জানার জেনে নিয়েছি। তোদের আর এখানে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নাই, কারণ তোরা ছাড়া পেয়ে আবার এই একই কাজে নেমে পড়বি। আর তোদেরকে মেরে আমার হাত নষ্ট করব না। আমার নাম শুনলেই তো তোরা আরামে মারা যাবি। মুখ থেকে মাস্কটা খুলে ফেললাম। এই যে দেখ, আমি হলাম সেই মাফিয়া মাহফুজ, যার নাম শুনলে পুরো দেশ কাঁপে, দেশ কাঁপে। ছেলে দুইটা মাহফুজের মুখ থেকে নামটা শোনার পর চোখ বড় বড় করে ফেলে আর সেখানেই মারা যায়। এই সজীব, তুই এদের লাশগুলোকে টুকরো টুকরো করে অস্তিত্ব বিলীন করে দিবি। আমি রাজের অস্তিত্ব বিলীন করব। তারপর উঠে রুমের বাইরে চলে আসলাম। তখনই তাহসিন সামনে আসলো। মাহফুজ, আমাদের এখন শহরে যেতে হবে। মন্ত্রিসভায় তোর জন্য কেউ অপেক্ষা করছে। আমার জন্য আবার কে অপেক্ষা করবে এই অসময়? সবাইকেই তো আমি এই সময় আসতে নিষেধ করে দিচ্ছি। আচ্ছা চল, দেখা যাক কে এসেছে। তারপর তাহসিনের সাথে মন্ত্রী সভায় চলে গেলাম। স্টাফরা আমাকে ভিআইপি রুমে নিয়ে গেল। দরজা খুলে ভিতরে ঢুকতেই কেউ আমার কান টেনে ধরলো। পাশে তাকিয়ে দেখি আম্মু। সাথে সাথে আম্মুকে কোলে টেনে নিলাম। এই আম্মু, কেমন আছো তুমি? এই পাগল, কি করছিস তুই? আমি পড়ে যাব তো। তোমার ছেলে কি তোমাকে ফেলে দেওয়ার জন্য কোলে তুলে নিয়েছে নাকি মা? অনেকদিন পর তুমি আমার কাছে এসেছো। আমি তো দেশের মন্ত্রী হয়েছি, কিন্তু তোমার কাছে তো সেই ছোট্ট বাচ্চা একটি ছেলে রয়েছে, তাই না? পাগলটা বলে কি দেখো তো। আরে, কোনো বাবা মার কাছে তার সন্তান বড় হয় না, সবসময় ছোটই থেকে যায়। দেখি এখন আমাকে নিচে নামিয়ে দে। আমাকে কোল থেকে নিচে নামিয়ে দিলাম। কি রে তাহসিন, তুই কেমন আছিস? তোদের দুজনকে তো কতদিন পরে দেখলাম। আন্টি, আন্টি, অনেক ভালো আছি আমি, কিন্তু যারা এতিম তারা বেশি দিন ভালো থাকে না। তাহসিন, এবার কিন্তু তোকে মারবো আমি। তোকে ছোটবেলা থেকে আমার আপন ছেলে হিসেবেই মানুষ করে এসেছি। সারা জীবন আমি তোর মা হয়ে থাকবো। সারা জীবন দ্বিতীয়বার এই রকম কথা বললে অবস্থা কিন্তু খারাপ করে দিব। এই আম্মু, তুমি মন খারাপ করছো কেন? তাহসিনকে আমি অনেকবার বলেছি যে ওর মুখ থেকে এতিম নামটা শুনলে আমারও সহ্য হয় না। হারামজাদা, তবুও সেইটা বলবেই। আচ্ছা আম্মু, বলো কি খাবে? তোমার যা খেতে ইচ্ছে করে বলো আমাকে, আমি এনে দিচ্ছি। আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নাই রে। তুই এখন আমার একটা ইচ্ছা পূরণ করতে পারিস, তাহলে আমি অনেক খুশি হব। হ্যাঁ আম্মু, বলো তোমার কি ইচ্ছে আছে? তোর সাথে এখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াবো আমি, আর সাধারণ জনগণের সাথে কথা বলবো। আম্মু, তোমার মাত্র এই সামান্য ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে জনগণের মধ্যে ঘুরে আসি। তারপর আম্মুকে নিয়ে বাইরে চলে আসলাম। হঠাৎ আম্মু আমাকে থামিয়ে দিল। কি হলো আম্মু, বলো? এভাবে থামিয়ে দিলে কেন? তুই তো তোর সাথে কোনো গার্ড নিয়ে যাচ্ছিস না, তোর যদি কোনো প্রকার হামলা হয়? আমার কথা শুনে মুচকি হাসলাম। আচ্ছা তুমি তো জানো যে
আমি কাউকে ভয় পাই না। আর এই মন্ত্রী পদে যখন থেকে আছি আমি নিজের সাথে গার্ড নেই না। জনগণের মধ্যে দিয়ে আমি এমনিতেই চলাফেরা করি, এই জন্য চলার সময় জনগণই আমাকে গার্ড দেয়। আম্মু আমার কথা শুনে কপালে হাসি মুখে একটা চুমু দেয়, আবারও কান্না করে দেয়। এই আম্মু, তোমার আবার কি হলো? কি এমন বললাম যে কান্না করছো? আরে গাধা, এটা হলো খুশির কান্না। আমি আল্লাহর কাছে যেরকম সন্তান চেয়েছিলাম, আল্লাহ ঠিক সেই রকম সন্তান আমাকে দান করেছেন। আমার ছেলে যে দেশের মন্ত্রী হয়েও তার ভেতরে কোনো অহংকার রাখেনি। আমি এটাই চেয়েছিলাম, সবার সাথে যেন আমার ছেলে সুন্দর আচরণ করে। আম্মু, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব, সাথে এই দেশটাকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে উত্তোলন করব। আচ্ছা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর আম্মুকে নিয়ে শহরটা ঘুরে আসলাম। আম্মু সবার খোঁজ খবর নিল। জনগণ এই জন্য খুবই খুশি। বাসভবনে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। আম্মু রুমে এসেই যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কি হলো আম্মু, আজকে চলে যাচ্ছ? আজকে থেকে যাও অন্তত। না রে বাবা, আমার থাকার সময় নাই। তোর বোন তো বাসায় একা রয়েছে, আর তোর বাবাও একা রয়েছে, তাই আমি আর থাকতে পারছি না। আমি তোমাদের ছাড়া কিছুতেই থাকতে পারবো না। 1 সপ্তাহের মধ্যে তোমাদের সবাইকে বাসভবনে নিয়ে চলে আসবো। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। তারপর আম্মুকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল থেকেই পুরো শহরে তোলপাড় শুরু হয়ে গেছে, কারণ শহরের নামকরা মাস্তান রাজের 2 ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় টুকরো করা লাশ পাওয়া গেছে, যাদের দেহে কিছু অংশে রাজের ট্যাটু পাওয়া গেছে। সমস্ত সংবাদের মাধ্যমে খবরটাকে নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। তাহসিন খবরটা শুনে মাহফুজের রুমে চলে যায় আর মাহফুজকে বলে, কিরে মাহফুজ, খবরটা শুনেছিস নাকি? তাহসিনকে দেখে উঠে পড়লাম। ওই তাহসিন, সজীবকে তো বলেছিলাম লাশগুলোকে টুকরো করে গুম করে দিতে, তাহলে সজীব সেটা না করে জনমুখে ফেলে আসছে কেন? আমি তো সেটাই ভাবছি। সজীব তো ছেলেগুলোর উপরে প্রচণ্ডভাবে রেগেছিল। মাঝে মাঝে ওর রাগ হয়ে গেলে তো কি করে নিজেও ঠিক পায় না। তুই এখনই সজীবকে আমার কাছে আসতে বল। আমি ওকে ঠান্ডা না করলে রাজকে মারার চেষ্টা করবে। এতে ওর বিপদ আরো দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। তাহসিন ফোনটা বের করে নিয়ে সজীবকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যে বাতাস গতিতে সজীব রুমে প্রবেশ করলো। মাহফুজ ভাই, আপনি আমাকে এত জরুরি তালাশ করলেন কেন? আমি তো তোকে বলেছিলাম লাশগুলোকে বিলীন করে দিতে, কিন্তু তুই তো সেগুলো রাজের নজরে ফেলে দিলি। যারা মিডিয়ায় তো তোলপাড় হয়ে গেছে। রাজ তো এখন আরো কঠিনভাবে লেগে শহরটাকে উড়িয়ে দেওয়ার জন্য, কারণ ওর মাথায় এখন একটাই চিন্তা, ওর ছেলেগুলো বোমা ফিট করতে এসে মারা পড়ে গেল। মাহফুজ ভাই, ওরা আমাদের সাজিয়ে রাখা শহরটাকে, শহরের মানুষগুলোকে ধ্বংস করতে চায়। ওদেরকে ধ্বংস না করে আমি থামবো না। এজন্য আমার জীবন দিতে হলেও রাজি আছি। মাহফুজ সজীবকে অনেক বোঝানোর পরে একটু শান্ত হলো। হঠাৎ বাইরে থেকে একজন স্টাফ চলে আসলো। মাহফুজ সাহেব, বাইরে তো মিডিয়ার লোকরা ঝড় তুলে দিচ্ছে। আজকের এই ঘটনা নিয়ে পুরো শহরে তোলপাড় শুরু হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। স্টাফ চলে যাওয়ার পরই আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ অন করতে দেখি রাজ নামের একটা লিঙ্ক থেকে মেসেজ এসেছে। একটু অবাক হলাম, রাজ কিভাবে আমার নাম্বার পেল? এটা কিভাবে সম্ভব হতে পারে? তাহসিনের কাছে বিষয়টা শোনাতে যাব, তখনই চোখ পড়লো এটা রাজের পাঠানো কিছুই না। এ মাহফুজ, দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? মিডিয়ার লোকেরা তোর জন্য বাইরে অপেক্ষা করছে। তাহসিন এটাকে পুশ ফিরলাম। হ্যাঁ তাহসিন, চল বাইরে। আর সচিব, তুই নিজের জায়গায় ফিরে যা। এখানে তোর আর কোনো কাজ নাই। যখন প্রয়োজন হবে তোকে ডেকে নেব, ওকে? ওকে ভাই, আপনার যেমন ইচ্ছা। বলেই বাতাসে গতিতে চলে আসলাম। এই তাহসিন, এবার চল মিডিয়ার লোকদের উত্তর দিয়ে আসি। মাহফুজ আর তাহসিন মিলে রুমের বাইরে চলে যায়। মিডিয়ার লোকেরা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। মাহফুজ যাওয়ার সাথে সাথেই সবাই মিলে ঘিরে ধরে।
আর নানা রকম প্রশ্ন ছুড়ে মারে আর বলে, মন্ত্রী সাহেব, আজকে পুরো শহর জুড়ে এই দুইটা লোকের হত্যার ঘটনা অনেক বড় একটা রূপ ধারণ করেছে। লাশগুলোকে শনাক্ত করে স্পষ্ট বোঝা যাচ্ছে এই শহরের নামকরা মাস্তান রাজের ছেলে এইগুলো। তাদের কোনো কারণে হত্যা করা হয়েছে সেটা এখনো কেউ বলতে পারতেছে না। সাথে সাথে আর একটা মিডিয়া চলে আসে আর বলে, মন্ত্রী সাহেব, আমরা আগেও আরেকটা বিষয়ে অবগত ছিলাম যে এই রাজ শহরটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেই সময় ও রাজের কয়েকটা ছেলেকে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। সেটার হদিশও কেউ খুঁজে পেয়েছিল না। তো আপনি এই বিষয়ে কি বলবেন? আপনি কি মনে করেন এই সব কিছুর পেছনে কেউ গোপনভাবে কাজ করছে? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। শুনুন, আমি আপনাদের জন্য মন্ত্রী হয়ে এসেছি। আপনাদের সমস্ত অধিকার, নিরাপত্তার দায়িত্ব আমার হাতে সম্পদ করেছি। তাই আমাকে আপনারা প্রশ্ন করতেই পারেন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই দেশটাকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে দেব। যারা এই দেশের সাথে এই দেশের শহরগুলোতে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের সবাইকে কঠোর শাস্তি দেব। এই দেশটাকে একটা সোনার দেশ হিসেবে গড়ে তুলব। এখন আসুন রাজের ব্যাপারে। আমরা সকলেই জানি যে রাজ নিজের আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। শহরের সব জায়গায় তাদের খারাপ ছেলেগুলোকে ছড়িয়ে রেখেছে, বিভিন্ন সময় হামলা করেছে, কিন্তু রাজ এইগুলোর একটাতেও সফল হতে পারে না। আমি জানি এখন রাজ আমাকে দেখতে পাচ্ছে। রাজকে একটা কথা বলে রাখছি, আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই মন্ত্রী পদে থাকব, ততদিন এই দেশের একটা অংশেও রাজের ভোয়াল থাবা বসাতে দেব না। আমার সাথে আছে আমার প্রধান পরামর্শদাতা তাহসিন। আমরা সবাই মিলে আল্লাহর সাহায্যে দেশকে রক্ষা করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই যেতে পারেন। আমাকে এই বিষয়ে ভাবতে দেন। মাহফুজ কথাগুলো বলেই স্টাফদের চোখের ইশারা করলো যেন মিডিয়ার লোকদেরকে এখান থেকে সরিয়ে দেয়া হয়, কারণ ওরা এখানে থাকলেই মাথাটা খারাপ করে দেবে প্রশ্ন করে। ইশারা পেয়ে স্টাফরা সকলকে সরিয়ে দেয়। মাহফুজ তাহসিনকে নিয়ে দ্রুত রুমে চলে আসে। তারপর দুজনই ফ্রেশ হয়ে সকালের খাবার শেষ করে নেয়। তাহসিন বিছানায় বসে টিভিটা অন করে, কিন্তু আজকে কোনো ভালো খবর নেই। সব চ্যানেলই শুধু হত্যার বিষয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু কয়েকটা চ্যানেল আবার মাহফুজের কথাটা তুলে ধরেছে। তাহসিন তখনই মাহফুজকে ডাক দেয়, এই মাহফুজ, এগিয়ে বিছানায় আয় তো। কেন রে, আবার কি হলো? ধুর ভাই, শুধু বেশি বকিস। মিডিয়াগুলো দেখ তোর কথাগুলো প্রচার করছে। তাহসিনের কথা শুনে টিভির সামনে আসলাম। টিভিতে আমার কথাগুলোকে খুব সম্মানীয়ভাবে তুলে ধরেছে। একটা বিষয় ভালো লাগলো যে জনগণ আমার উপরে সম্পূর্ণভাবে আস্থা রেখেছে। খবরটা শুনতে শুনতে একটা জিনিস মাথায় আসলো। আমি তো বলে দিলাম যে রাজকে এই দেশের কোনো কিছুতে হাত দিতে দেব না। ওর বোয়াল থাবা কাউকে গ্রাস করতে পারবে না। রাজ তো এবার ওর সমস্ত শক্তি খাটাবে আমাদের শেষ করার জন্য। এই সাধারণ জনগণের সব দিক থেকে আক্রমণ করবে রাজ। না, কিছু একটা করতেই হবে। আমার সেই আগের রূপটাকে আবার ভয়ঙ্কর রূপে ফিরে যেতে হবে। সেই আগুন আবার সবার মাঝে ফিরে আসবে। এই তাহসিন, আজকে রাতেই মাফিয়ার আড্ডায় সবাইকে আসতে বল, আর সজীবকে বলে দিবি যেন সবকিছু রেডি করে রাখে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি। তাহসিন তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। দিন গড়িয়ে রাত হয়ে যায়। মাহফুজ কর্মকর্তাদের সমস্ত কিছুর দায়িত্বভার বুঝিয়ে দিয়ে আগুনের আসল রূপ নিয়ে বের হয়ে যায়। মাফিয়ার আড্ডায় পুরো মাফিয়ার ছেলে পেলে বসে আছে। সবার মাথায় একটাই চিন্তা, আগুন ভাই তাদেরকে এত জরুরি তলব কেন করলো? সবাই চুপচাপ মেরে বসে আছে। একটু পরই মাহফুজ সেখানে গিয়ে উপস্থিত হয়। সজীব এগিয়ে এসে মাহফুজকে রিসিভ করে। সজীব, এখানে সব ছেলেদের জড়ো করে এসেছিস তো? জি ভাই, এখানে সবাই আছে, কাউকে বাদ রাখিনি। আর আপনার কথা শুনে সবাই সব জায়গা থেকে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন চল ভিতরে যাওয়া যাক। তারপর তিনজনে মিলে মাফিয়ার আড্ডায় চলে গেলাম। আমাকে দেখেই সবাই দাঁড়িয়ে পড়ল।
সবাইকে বসতে বলে নিজেও বসলাম। ভাই আপনি আমাদের এত জরুরি তলব করলেন কেন? কেন খারাপ কিছু ঘটেছে নাকি? খারাপ কিছু এখনো ঘটে নাই, তবে খারাপ কিছু ঘটতে চলেছে। তোমরা সবাই তো সেই রাজা মাস্তানকে চিনো। ওর বড্ড বেশি সাহস হয়েছে। ও জানে না ওর বাপ এই দেশেই বাস করে, কিন্তু ও সেটা ভুলে গেছে। ওকে সেটা মনে করিয়ে দিতে হবে। ওর অস্তিত্ব পুরোটাই মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভাই আমাদেরকে কি করতে হবে শুধু একবার বলেন, আমরা আপনার জন্য জীবনও দিতেও প্রস্তুত আছি। না, তোমাদেরকে জীবন দিতে হবে না। তোমরা সবাই আমার প্রাণের ভাই। তোমাদের শুধু এখন একটাই কাজ, এই দেশের প্রত্যেকটা কোনায় ছড়িয়ে যাও। রাতে যত চেলাপেলা আছে সবাইকে খুঁজে খুঁজে শেষ করে দাও, যেন ওরা কোনো দলই না থাকে। ওর যত দলের সাথে হাত আছে সবার খোঁজ নিয়ে আমার হাতে দাও। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আজকে থেকেই আমাদের কাজ শুরু করে দিচ্ছি। এখন তোমরা সবাই নিজের কাজে ফিরে যাও। কোনো প্রয়োজন হলে আবার তোমাদের খবর দেব। আজ এখানেই আড্ডা শেষ করলাম। সজীব, তুই সবকিছু ম্যানেজ কর, আমি চলে গেলাম। মাহফুজ তাহসিনকে নিয়ে বেরিয়ে পড়ে। বেশ খানিকটা রাস্তা চলে আসার পর হঠাৎ তাহসিন গাড়ি থামিয়ে দেয়। কিরে, গাড়ি থামালি কেন? সামনে তাকিয়ে দেখে একটা মেয়েকে কিছু ছেলে হ্যারেজ করছে। এই মাঝরাতে আমরা একটা মেয়েকে হ্যারাস করছে। চল গিয়ে ব্যাপারটা দেখে আসি। গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যেতে লাগলাম। দেখি কয়েকটা ছেলে মিলে একটা মেয়ের সম্মান হানি করার চেষ্টা করছে। এটা দেখে মাথায় তো পুরা আগুন চড়ে গেল। দ্রুত গিয়ে একটা ছেলেকে নাক বরাবর ঘষি দিলাম। সাথে সাথে ছেলেটা মাটিতে পড়ে গেল। মেয়েটা আমাদেরকে ঘুরেই চোখ দুটি বড় বড় করে তাকিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি তখনই তাহসিনের দিকে অবাক হয়ে তাকালাম। কিরে তাহসিন, মেয়েটা আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? তো অজ্ঞান হবে না? এমনিতেই ছেলেগুলোর জন্য মেয়েটা আতঙ্কে ছিল, তারপর আবার হঠাৎ করে তোর এইরকম ভয়ঙ্কর রূপ দেখেছে। তোর এইরকম রূপ দেখলে তো যে কোনো মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যাওয়াটা স্বাভাবিক। এই এত বেশি বকিস কেন তুই? দেখছিস যে এমনিতেই মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। ওকে নিরাপদ না নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে গল্প করছি। মেয়েটাকে সেফলি নিয়ে যেতে হবে। চল গাড়িটা স্টার্ট কর। তাহসিন দ্রুত গিয়ে গাড়িটা চালু করলো। মাহফুজ মেয়েটাকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। তাহিন বেশ দ্রুত চালিয়ে বাসায় চলে আসে। মাহফুজ মেয়েটাকে ভিআইপি একটা রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। তারপর ডক্টরকে খবর দেয় মেয়েটাকে চেক আপ করার জন্য। ডক্টর এসে মেয়েটাকে চেক আপ করতে শুরু করে। তখনই মাহফুজ মেয়েটার দিকে ভালো করে তাকায়। মেয়েটার মুখটা যেন আল্লাহ নিজের হাতে পরম যত্ন করে বানিয়েছেন। সব সৌন্দর্য মনে হয় মেয়েটার মধ্যেই দিয়েছেন। মাহফুজ মেয়েটার চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। যেন মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী ভর করে পৃথিবীতে নেমে এসেছে। এক দৃষ্টিতে মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে আছে। তাহসিন অনেকক্ষণ ধরে খেয়াল করছে যে মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে। তখন কয়েকবার ডাকও দেয়, কিন্তু মাহফুজ কোনো সাড়া দেয় না। তাই তাহসিন হালকা করে মাহফুজকে ধাক্কা দেয়। কিরে মাহফুজ, এইভাবে মেয়েটার দিকে তাকিয়ে কি দেখোস? হঠাৎ কেউ ধাক্কা দেওয়াতে ভয় পেয়ে গেলাম। পরে দেখি তাহসিন আমাকে ধাক্কা দিয়েছে। এতক্ষণ ধরে কোনো একটা জগতে হারিয়ে গিয়েছিলাম মেয়েটাকে দেখে। কি তাহসিন, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? তো কি করবো বল, সেই কখন থেকে দেখছি তুই মেয়েটার দিকে একভাবে তাকিয়ে আছিস। কয়বার ডাকলাম কিন্তু সাড়া দিলি না, তাই তো ধাক্কা দিলাম। সরি রে, আমি একটু অন্য চিন্তায় করছিলাম। যাই হোক, ডক্টর সাহেব মেয়েটার কি অবস্থা দেখলেন? মেয়েটার শরীরটা ঠিক আছে তো? মাহফুজ তুমি কোনো চিন্তা করো না, মেয়েটা একদম ঠিক আছে। মেয়েটার সাথে কেউ ধস্তাধস্তি করেছে, আর সাথে অনেক ভয় পেয়েছে, তাই মেয়েটা সেন্সলেস হয়ে পড়েছে। আজকে রাতটা একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। ওহ, তাহলে ভালো কথা। আমি আবার মনে করলাম যে কি না কি হয়ে গেল। যাক, তাহলে মেয়েটা এখন রেস্টে থাকুক। ওকে কাল সকালে দেখতে আসবো। আমার একটু বিশ্রাম নিতে হবে, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তাহসিন, তুই কাউকে মেয়েটার কাছে নিযুক্ত করে দে,
যাতে সবসময় মেয়েটার খেয়াল রাখতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছুর ব্যবস্থা করছি, তুই নিশ্চিন্তের রুমে যা। মাহফুজ নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয়। তারপরে আর চোখ খুলে রাখতে পারে না, কারণ ঘুমে দুই চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। ফজরের নামাজটা আদায় করে মেয়েটা রুমে চলে যায়। মেয়েটা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে রয়েছে। ভোরের মৃদু আলোতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে আবারও মেয়েটার মায়ে পড়ে যায়। একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে কখন মেয়েটার ঘুম ভাঙবে। বেশ কিছুক্ষণ পরে মেয়েটার ঘুম ভেঙে যায়। মাহফুজ মেয়েটার কাছে চলে আসে। মেয়েটা চোখ খুলতেই মাহফুজকে দেখে চিৎকার করে ওঠে আর মাহফুজকে মারতে থাকে। তুমি এখান থেকে চলে যাও, দয়া করে আমাকে মেরো না, তুমি খুব খারাপ, দয়া করে আমাকে মেরো না। মাহফুজকে ইচ্ছে মতো হাত দিয়ে আঘাত করতে থাকে। মেয়েটার হাত কষ্ট করে ঠেকাতে থাকে। এই মেয়ে, তুমি শান্ত হও, এখানে কেউ তোমাকে মারতে আসে নাই, তুমি এখন পুরোপুরি সেফ আছো, তোমাকে কেউ কখনো ক্ষতি করতে পারবে না, আমি কোনো খারাপ লোক না, ঠিক আছে? মেয়েটা মাহফুজের কোনো কথাই কান দেয় না, হাত দিয়ে মারতেই থাকে। তুমি মিথ্যা বলছো, তুমি সেই খারাপ লোক, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা। এই মেয়েটাকে কেমন করে বুঝাবো যে আমি খারাপ লোক না, আমি খারাপ লোক না। আমার কোনো কথাই তো শুনছে না, উল্টা আরো মেরে যাচ্ছে। মেয়েটাকে দেখতে যেমন কিউট, তেমনি হাতের আঙুলগুলো কিউট কিউট। কি জোরে মারছে আমাকে রে বাপ। জোর করে মেয়েটার হাত চেপে ধরলাম। এই মেয়ে, তুমি এখন রাস্তায় নাই, গতকাল আমি তোমাকে বাঁচিয়ে এনেছি, দেখো আমার দিকে চোখ করে আমাকে চিনতে পারবে। মেয়েটা মাহফুজের কথা শুনে এবার শান্ত হয়। তারপর আস্তে আস্তে মাহফুজের দিকে চোখ করতেই চোখ কপালে উঠে যায়, কারণ মেয়েটার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছে আর মেয়েটা তার সাথে এত সময় ধরে এগুলো করে চলেছে। সাথে সাথে মেয়েটা কেঁদে দেয়। মেয়েটার কাণ্ড দেখে অবাক না হয়ে পারলাম না। হঠাৎ করে আবার কি হলো মেয়েটার? এতক্ষণ তো আমাকে মারছিল, এখন আবার আমাকে দেখে কান্না শুরু করে দিল কেন? এই মেয়ে, তুমি আবার কান্না করছো কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছে, এটা তো আমি কল্পনাও করতে পারছি না। সরি, আমি আপনাকে ভুল বুঝে এতক্ষণ অনেক মেরেছি আর অনেক খারাপ কথা বলেছি, আমাকে মাফ করে দিন। বাবা, এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলাম, তাহলে শেষ পর্যন্ত তুমি শান্ত হলে। আচ্ছা, এবার চুপ করে বসো, আর আমি যা প্রশ্ন করব সেগুলোর উত্তর দেবে। মেয়েটা এবার শান্ত মেয়ের মতো চুপ করে বসলো। হ্যাঁ বলুন, আমাকে কি বলবেন? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সেফা। বাহ, তোমার তো অনেক মিষ্টি একটা নাম। আচ্ছা, তুমি গতকাল এত রাতে রাস্তায় কি করতেছিলে, আর তোমার বাড়ি কোথায়? আসলে আমি গতকালই আমেরিকা থেকে ফিরলাম, পড়াশোনার জন্য আমেরিকাতে চলে গিয়েছিলাম, 2 বছর বাদে দেশে ফিরলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দাঁড়িয়েছিলাম, আর তখন কই থেকে কিছু লোক এসে আমাকে তুলে নিয়ে যায়। আমার বাড়ির লোকেরা মনে হয় আমার জন্য খুবই চিন্তা করছে। ওহো, এতক্ষণে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। তাহলে তোমার বাড়ি কোথায় আমাকে বলো, আমি তোমার বাড়ি লোকদের খবর দিচ্ছি। মেয়েটা মাহফুজের কথা মতো বাড়ির ঠিকানা বলল। মাহফুজ মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেল। আচ্ছা, তোমার বাবা আর মায়ের নাম কি? আমার বাবা ফয়সাল চৌধুরী আর আম্মু হলো শেফালি বেগম। মাহফুজ, আরে তুমি কি বলছো? শেফার কথা শুনে চোখ চড়ক গাছে। শেফা ফয়সাল আঙ্কেলের মেয়ে। বাবারে, সে খুবই ডেঞ্জারাস মানুষ। আমি এত বড় হয়েছি তবু আঙ্কেলকে ভয় করি, কিন্তু অপর দিকে সে অনেক নরম মনের মানুষ। শেফাকে পাওয়া যাচ্ছে না, এটা ভেবে মনে হয় সে খুব চিন্তা করছে। আমার কাছে আঙ্কেলের নাম্বার ছিল না, তাই শেফার থেকে নিয়ে তাড়াতাড়ি ফোন করলাম। ফোনটা তখনই রিসিভ হয়ে গেল। হ্যালো, কে বলছেন আপনি? আঙ্কেল, আমি মাহফুজ বলছি। শেফার বাবা তখনই কেঁদে দেয়। মাহফুজ বাবা, তুমি এখন দেশের হাল ধরেছো। আমার মেয়েটাকে গতকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলো?
প্লিজ তুমি কিছু একটা করো। এরে কাজ হয়ে গেছে, যেটা ভেবেছিলাম সেটাই ঘটে গিয়েছে। আরে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, সেফা আমার কাছে একদম নিরাপদ আছে। গতকাল একটা বিপদ থেকে আমি উদ্ধার করে নিয়ে এসে রেখেছি আমার কাছে। ওহো, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব সেটা বলে বোঝাতে পারবো না। তুমি আমার মেয়েকে রক্ষা করেছো, তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আঙ্কেল, আমাকে এত প্রশংসা করতে হবে না। সেফাকে তো প্রথমে আমি চিনতে পারছিলাম না, পরে আপনার পরিচয় দিল, সাথে সাথে আপনাকে ফোন করলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই সেফাকে নিয়ে আসবো। আপনি নিশ্চিন্তায় থাকুন আঙ্কেল। ওহো, তুমি আমাকে স্বস্তি দিলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এদিকে মেয়ের চিন্তায় সেপার আম্মু কেঁদেই চলেছে। আচ্ছা বাবা, ওর সাথে কি একটু কথা বলা যাবে? না আঙ্কেল, ওর শরীরটা অনেক দুর্বল, এখন কথা না বললেই বেটার হবে। আমি কালকে নিয়ে আসলে যত খুশি কথা বলবেন। ফোনটা কেটে দিয়ে সেফার দিকে তাকালাম, দেখি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই, আপনি আমাকে আমার বাবার সাথে কথা বলতে দিলেন না কেন? আরে তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে, তাই রেস্টে রেখে দিয়েছিলাম। কালকে তোমাকে নিয়ে গেলে কথা বলতে পারবে। এমন তো নয় যে সারা জীবনের জন্য কথা বলা থেকে আটকে রাখবো। তাহলে এত রাগ করার কি আছে? আপনার উপর অনেক রাগ হচ্ছে, তারপর আবার বলেন যে রাগ করার কি আছে? আরে, আব্বুর সাথে আমার কথা বলতে না পারলে একটুও ভালো লাগে না। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। কালকে ঠিক সকালবেলা তোমাকে বাসায় নিয়ে যাব। সারাদিন তোমার বাবা মায়ের সাথে কথা বলবে। ঠিক আছে ঠিক আছে। শেফ এবার একটু লজ্জামাখা হাসি দিয়ে মাহফুজকে জড়িয়ে ধরে। হ্যাঁ, এবার ঠিক আছে, সে জন্যই তো তোমাকে এত ভালোবাসি। সেফার হঠাৎ এরকম আচরণে কি করব বুঝতে পারছিলাম না। শেষমেশ লজ্জার মাথাকে সেফাকে নিজের থেকে সরিয়ে নিলাম। কি করছো সেফা, তুমি একটু বলবা? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই সরি প্লিজ, কিছু মনে করবেন না। আসলে বাবার কাছে কালকে নিয়ে যাবে না বললেন, তাই আমি এইরকম করেছি। প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। আরে না, তোমার কথায় আবার কি মনে করব? আমি কিছুই মনে করি নাই। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আরে না, সেটা হবে না। আমি আপনাদের সাথে খেতে বসবো, সবাই মিলে একসাথে খাবো। প্লিজ এইটাতে না করবেন না। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসো। সেফার রুম থেকে বের হয়ে গেলাম। তাহসিন হঠাৎ আমার সামনে পড়ল। কিরে তাহসিন, কই যাস তুই? ও, আমি একটু মেয়েটাকে দেখতে যাচ্ছি, শরীরটা কেমন আছে তাই ভাবছিলাম। ওকে নিয়ে এত টেনশন করতে হবে না তোর। আমি ফজরের নামাজ পড়ে ওর কাছে গিয়েছিলাম, দেখলাম বেশ সুস্থ হয়ে গেছে। কালকে ওকে ওর বাসায় নিয়ে যাব। এখন তুই টেবিলে খাবার ব্যবস্থা কর, মেয়েটা এসে আমাদের সাথে খাবে। এই কথা বললে মাহফুজ চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুই মেয়েটাকে নিয়ে টেবিলে চলে আই, আমি খাবারের আয়োজন করছি। সেফাকে নিয়ে খাবার টেবিলে এসে খেয়ে নিলাম। সারাদিন ওকে নিয়ে সময় কাটালাম। সকালবেলায় নিজের গাড়িটা নিয়ে সেফার বাসা দিকে রওনা দিলাম। তাহসিন আমার সাথে আসতে চেয়েছিল, বাট আমি ওকে ওইদিকের সবকিছু সামাল দেওয়ার জন্য তাই ওকে জোর করে রেখে এসেছি। পুরো রাস্তায় সেফা গল্প করতে করতে এসেছে। আমার মাথাটা আর একটু হলে আইসিইউতে ভর্তি করে আসা লাগতো। দুপুরের দিকে সেফার বাসায় পৌঁছে গেলাম। কলিং বেল দিতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল, কিন্তু সেফাকে দেখে প্রথমে মুখ থেকে হাসি বিলীন হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। মেয়েকে দেখে খুশি হওয়ারই কথা, কিন্তু আঙ্কেল এমন করলো কেন? আমার সন্দেহ দূর করে তখনই আঙ্কেল সেফাকে জড়িয়ে ধরলো। আমিও খুশি হলাম। মাহফুজ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো। এখন দুপুরের খাবারটা খেয়ে তারপর আমার বাসা থেকে যাবে। আরে না আঙ্কেল, আমি বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদেরকে
না জানিয়ে চলে এসেছি আর আমাকে তাড়াতাড়ি বাসা যেতে হবে। এত রিকোয়েস্ট করার পরও আঙ্কেল আমাকে না খেয়ে বাসা থেকে বের হতে দিল না। খাওয়ার পর তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। আমাকে দেখে তো আব্বু আম্মু প্রচুর খুশি। আচ্ছা আম্মু, সাতচুনিটা কোথায়? আমার বোনটাকে সাতচুন্নু বলি। তুই এখনো তাসফিরকে রাগানোর জন্য চেষ্টা করবি? ওর হাতে এর জন্য তো মার তো কম খাস না, তবুও একই কাজ করিস। যা ওপরে যা, তাসফি ওর রুমে আছে। এক দৌড়ে তাসফির রুমের দিকে চলে গেলাম। পেতিটা নিজের চুল আঁচড়াচ্ছে আর আমি আবার নিজের চুলের খুব বেশি যত্ন নেন। এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে ওর চুলকে এলোমেলো করে দেওয়ার জন্য। আমি ওর কাছে গিয়ে চুলগুলো এলোমেলো করে দিলাম। ভাইয়া, তুই এটা কি করলি? তুই জানিস না যে আমি আমার চুলকে কতটা ভালোবাসি। তুই যখনই সুযোগ পাস আমার রে ছেড়েছে রে, মেয়ে দেখি প্রায় কান্না করে দিয়েছে। ওরে আল্লাহ! এই তাসবি, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোর চুলে হাত দেব না। এখন কান্না করিস না প্লিজ। এই দেখ, আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। এগুলো সব তোর জন্য, শুধু তোর জন্য। তাপসী চকলেটগুলো মাহফুজের হাত থেকে খপ করে কেড়ে নেয়। তোকে অনেক ধন্যবাদ ভাইয়া, যা তোকে মাফ করে দিলাম। এখন আমি বসে এগুলো খাবো, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। তাপসী মাহফুজকে বলল। যা বাবা, চকলেটের জন্য এই মেয়ের সব রাগ দূর হয়ে গেল। যাক, বেঁচে গেছি। এবার আর মারে নাই আমাকে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে একসাথে খেতে খেতে সবার কাছে চেপার গল্প করলাম। সবাই শুনে প্রথমে একটু ভয় পেলেও পরে অনেক খুশি হলো। খাওয়া শেষ করে রুমে এসে রেস্ট নিচ্ছি। তখনই তাহাসিন আমার কাছে ফোন করলো। হ্যাঁ তাহাসিন, বল কি খবর? মাহফুজ, সজীব যে রাজের ছেলেদের মেরে রেখে আসছে সেটা কিভাবে যেন রাজ জেনে গেছে। সজীব কালকে রাতে চৌরাস্তার মোড়ে একটা কাজে যাবে। খবর পেলাম সেখানে নাকি সজীবকে রাজ ওর ছেলেরা এসে শেষ করে দিবে। তুই কি বলছিস তাহাসিন? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, মাথা ঠিক আছে। আর সেদিন যে মেয়েটাকে উদ্ধার করেছিলাম সে আসলে তোর আঙ্কেলের মেয়ে না। রাজ মেয়েটাকে নকল করে সাজিয়ে এনেছে তোকে বিপদে ফেলার জন্য আর সজীবকে শেষ করে দেওয়ার জন্য। তাহসিনের কথা শুনে মাথা ঘুরে উঠল। তার মানে আঙ্কেল আর আন্টি বিপদে আছে এখন? আমি কিভাবে এত বড় ভুল করতে পারলাম? আমি তো মেয়েটাকে আঙ্কেলের সামনে নিতে আঙ্কেলের হাসি বন্ধ করে দিলাম। তার মানে এটা আঙ্কেলের মেয়ে না, কিন্তু কোনো একটা কারণে আঙ্কেলের হাসি দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। তাহসিন, আমাকে এখনই যেতে হবে ওখানে। দুজনের জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে। ফোনটা কেটে দিয়ে সেই অবস্থায় বাসা থেকে বের হয়ে গেলাম। বাবা মা কিছু জানতে চাইলো, উত্তর না দিয়ে চলে আসলাম। শেফাদের বাসায় গিয়ে দেখি দরজা খোলা রয়েছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে আঙ্কেলের আর আন্টির উদ্ধার করলাম। তাদেরকে চেয়ারের সাথে বেঁধে রেখে গেছে। দুজনেই আমার দিকে তাকিয়ে কেঁদে দিল। মাহফুজ বাবা, ওরা আমার মেয়েকে আটকে রেখেছে, আর এই মেয়েটা আমার মেয়ে নয়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও তুমি। আঙ্কেল, আপনারা আগে শান্ত হন। এই যে নিন, পানিটা পান করুন। দুজনে পানি খেয়ে একটু শান্ত হলো। শুনুন আঙ্কেল, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি একটা বিষয়ে ক্লিয়ার হতে পারছি না। আমি যখন মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম তখন প্রথমে মুখে থেকে আপনার হাসি উড়ে গেল, আবার পরক্ষণেই হেসে উঠলেন কেন? আঙ্কেল মাথাটা নিচু করে ফেলল। মাহফুজ বাবা, তোমাকে আর কি বলবো বলো? তুমি যখন ওই মেয়েটাকে আমার সামনে নিয়ে আসলে তখন একদমই অবাক হয়ে গিয়েছিলাম যে তুমি এই কাকে নিয়ে এসেছো। যখন আমি তোমাকে বলতে যাব তখন মেয়েটা আমার দিকে আমার মেয়ের একটা ছবি বের করে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। তুমি ওর পিছনে ছিলে বলে দেখতে পাওনি, তাই অনিচ্ছা সত্ত্বেও ওই নকল মেয়েটাকে আমার জড়িয়ে ধরতে হয়েছিল।
আঙ্কেল সত্যি আমি ব্যাপারটা আজ করতে পারি নাই। এত বড় একটা ভুল আমার দিয়ে কিভাবে হতে পারে? প্লিজ আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দেন। আমার আগে চড়ে সব কিছু হয়ে গেল। আর তাহসিনকে অনেক ধন্যবাদ, যে সময় মতো আমাকে খবরটা দিয়েছে। আঙ্কেল, আপনাকে আমি কথা দিলাম সেফাকে উদ্ধার করে নিয়ে আসবই। আপনার আদরের মেয়েকে আপনার কোলে ফিরিয়ে দেব। এখন আপনারা আমাদের বাসায় চলুন, কারণ এখানে থাকলে আপনাদের উপরে আবারও অ্যাটাক করতে পারে। মাহফুজ শেফার বাবা মাকে নিয়ে নিজের বাসায় চলে আসে। বাসায় ঢুকতেই মাহফুজকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে মারে, কিন্তু শেফার বাবা মায়ের অবস্থা দেখেই সবাই বুঝে যায় যে মাহফুজ কী জন্য তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সবাই শেফার মা বাবাকে সাধ্যমতো সেবা করে। বাবা, আমি কালকে সকালে রওনা দেব, কারণ আমার লোকেরা বিপদে আছে। ওদেরকে মারার জন্য ওই মেয়েকে ভাড়া করে আনা হয়েছে। আমি না গেলে সব কিছু শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তোকে আর বাধা দিচ্ছি না, কারণ তুই এখন এই পুরো দেশের হাল ধরছিস। তোকে আটকানোর মতো ক্ষমতা এখন আর আমাদের নাই। বাবা, আমাকে আটকানোর মতো ক্ষমতা তোমাদের এখনো অনেক আছে, বাট আমি দেশের জন্য কাজ করছি। তাই আমার ইচ্ছা থাকলেও তোমাদের সম্পর্কের মায়াজালে আটকে থাকা সম্ভব না। সবার সাথে কথা বলে নিজের রুমে চলে আসলাম। ব্যাগ থেকে কোনো কাপড় বের করি নাই, তাই আর কিছু গোছানোর প্রয়োজন হলো না। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। তারপর সবাইকে বিদায় দিয়ে শহরের দিকে রওনা দিলাম। শহরে পৌঁছের আগেই তাহসিনকে ফোন করলাম। এই তাহসিন, কই তুই? আরে আমি মিটিংয়ে আছি, সবাইকে নিয়ে একটু আলোচনা করছি। মিটিং এখনই শেষ কর, আর মারিয়ার ছেলেদেরকে এক জায়গায় জড় কর। একটা ছিল যেন বাদ না পড়ে। আমি এখনই আসছি। ওকে, তুই চলে আয়, কোনো চিন্তা করিস না, আমি সমস্ত ব্যবস্থা করে রাখছি। তুই আসলেই মিটিং শুরু করব। মাহফুজ ফোনটা কেটে দিয়ে দ্রুত মাফিয়ার আড্ডাখানায় চলে যায়। নিজের আগুনরূপী ড্রেসটা পরে নিয়ে আড্ডায় প্রবেশ করে। সাথে সাথে সবাই কুর্নিশ করে। মাহফুজ সবাইকে বসতে বলে নিজেও বসে পড়ে। তাহসিন মাহফুজের কাছে এসে বলল, মাহবুব, তোর কথা মতো সব ছেলেদেরকে ডেকে নিয়েছি, একটাও বাদ যায় নাই। তোকে গতকালকে যে খবরগুলো দিয়েছিলাম সেগুলো তোর ছেলেরা আমাকে পাঠিয়েছিল। মাহফুজ মাফিয়ার ছেলেদের উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই শোনো, তোমাদের সঠিক সময়ে করা কাজগুলোতে আমি খুব খুশি, কিন্তু আমার শারীরিক রক্ত ফুটছে, কারণ এই রাজ আমার একটা কাজের মানুষকে ওর নিজের কাছে জিম্মি করে রেখেছে। তার সাথে একটা লেডি মাফিয়াকেও পাঠিয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু রাজ আমার এই আগুন রূপ চেহারা কখনো দেখে নেই। আমাকে মন্ত্রী থেকে সরানোর জন্য এই কাজগুলো করেছে। শুনলাম আজকে নাকি সচিবকে ওরা সবাই মিলে অ্যাটাক করবে। তো করুক অ্যাটাক, দেখি ওদের কলেজে কত বড় সাহস যে আমার ডান হাতকে মারাল পাল করে। তোমরা সবাই নিজেদের কাছে সানপার নিজের চৌরাস্তায় প্রত্যেকটা বিল্ডিংয়ে অবস্থান করবে। সজীবের গায়ে যেন হাত দেওয়ার চেষ্টা করবে, তার মাথার খুলি যেন না থাকে। আজকে রাতে পুরো শহর জানবে যে আগুনরূপী হায়নাটা আবার ফিরে এসেছে। এই দেশে হিংস্র হায়না থাকতে কার বুকের পাটা আছে যে দেশকে ধ্বংস করতে চায়? ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। এই দেশে যে আক্রমণ করতে আসবে তাদের রক্তের বন্যা বইবে। আমরা আপনাকে ছাড়া কাউকে ভয় করি না। আজকে যদি সজীব ভাইয়ের কিছু হয় তাহলে শহরে লাশের বন্যা বয়ে যাবে, রক্তের নদী তৈরি করে ফেলবো আমরা। মাহফুজ আড্ডা শেষ করে বাসভবনের দিকে রওনা দেয়। এদিকে মাফিয়ার ছেলেরা সন্ধ্যার আগে চৌরাস্তার চারদিকে স্নাইপার হাতে নিয়ে ওত পেতে বসে থাকে। আজকে যেন শহরে কোনো দৈত্যের আক্রমণ হবে। পুরো শহরটা যেন আজকে গুলির আওয়াজে কেঁপে উঠবে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে। একটু পরেই সজীব চৌরাস্তায় চলে আসে। তখনই প্রায় শতাধিক ছেলে পেলে সজীবকে সামনের দিকে ঘিরে ধরে। মাফিয়ার ছেলেরাও সবার দিকে পজিশন নিয়ে বসে পড়ে। একটা ছেলে সজীবের দিকে আগাতেই স্নাইপারের গুলি গিয়ে সোজা মাথায় ঢুকে যায়। ছেলেরা সেই জায়গায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তাহসিন প্রথমে অবাক হয়ে গেলেও পরে বুঝে ফেলে মাফিয়া ছেলেরা তাকে চারপাশ থেকে গার্ড দিচ্ছে। সবাই নিশ্চিত হয়ে দাঁড়িয়ে পড়ে। সামনের দিকে চোখ খুলে দেখি রাজ দাঁড়িয়ে আছে, আর তার সাথে সেই ভাড়া করা মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি রাজকে বললাম, এই রাজ, তোর কত বড় সাহস আছে, এইবার আমার শরীরে আঘাত করে দেখ, আমার কাছেও আসতে পারবি না, তার আগেই তোর প্রত্যেকটা ছেলের লাশ পড়ে থাকবে এখানে। তুই কি মনে করছিস আমি একা এসেছি? আমার পিছনে তাকে দেখ, কত ছেলে ফেলে আছে। তোদের সব কয়টাকে আজকে শেষ করে দিয়ে তারপর যাব। এই তোরা সবাই ওই শয়তানটাকে জমদুদের কাছে পৌঁছে দে। রাজের কথাটা শেষ হতে দেরি হয়, কিন্তু রাজের ছেলেরা তাহসিনের দিকে এগোতে দেরি করে না। মাফিয়ার ছেলেরাও এই সময়ের অপেক্ষাই করছিল। রাজের ছেলেরা তাহসিনের দিকে এগোতেই মাফিয়ার ছেলেদের স্নাইপারের গুলিতে গর্জন ওঠে। এক এক করে রাজের ছেলেদের লাশ মাটিতে পড়তে থাকে। পুরো শহর গুলির আওয়াজে কম্পিত হয়ে গেছে, কোথাও কোনো সারা শব্দ নেই। এটা দেখে রাজ খুব ভয় পেয়ে যায়। ওর নিজের ছেলেদের এমন দশা দেখে কয়েক হাত পেছনে চলে যায়। ওই রাজ, তুমি এমন করছো কেন? আজকে আমি ওই সজীবকে আমি শেষ করে দিয়েই ছাড়বো। তুমি তো কাপুরুষের মতো দূরে সরে যাচ্ছ। আমি এখনই গিয়ে ওদেরকে শেষ করে যাচ্ছি, তুমি শুধু দেখতে থাকো। রাজ মাফিয়া লেডির হাত ধরে ফেলে আর বলে, এই মেয়ে, তোমার কি মাথা খারাপ নাকি? নিজেই নিজেকে মৃত্যুর হাতে ছেড়ে দিতে চাচ্ছ? আরে ছাড়ো তো, তোমার আইডিয়া। আমি গেলাম ওই শয়তানটাকে মারতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকো। মেয়েটা রাজের হাত ছাড়িয়ে নিয়ে সজীবের দিকে এগোতে থাকে। মেয়েটা সজীবের কাছে আসতেই ঝড়ের মতো কয়েকটা গাড়ি এসে ওদের ঘিরে ফেলে। তারপর গাড়ি থেকে মাহফুজ বের হয়ে আসে, কিন্তু শরীরে সেই ভয়ঙ্কর পোশাকটা রয়েছে। মাহফুজ বের হয়ে মেয়েটার গলায় ধরলো একটা তরবারি ধরে। মেয়েটা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। রাজ মাহফুজের দিকে তাকাতেই চোখ বড় বড় করে ফেলে, কারণ মেয়েটার গলায় যে এখন তরবারি ধরে রেখেছে। সে যে আর কেউই নয়, মাফিয়া জগতের সবচেয়ে বড় খাতারনাক ট্রিপল এম। তবে তার আরও একটা নাম আছে, সেটা হলো আগুন। আগুন নামটা কেউ জানে না, যার কথায় পুরো মাফিয়া জগৎ পরিচালিত হয়। রাজ সরাসরি এসে মাহফুজের পা জড়িয়ে ধরে। আগুন ভাই, দয়া করে আমায় মাফ করে দেন। আপনার কাছে আমার পান ভিক্ষা চাচ্ছি। আমি জানতাম না যে সজীব আপনার লোক, তাহলে কখনো ওকে মারার চিন্তা মনেই নিয়ে আসতাম না। প্লিজ মাফ করে দেন। এই রাজ, আমার পা ছেড়ে দে। এসব কি শুরু করলি? না ভাই, আপনাকে আমি খুব ভালো করে চিনি। আমি জানি আপনি ক্ষমা না করলে আমার মাথা আর ঘাড়ের উপর থাকবে না। দয়া করে আমাকে মাফ করে দেন। রাজের কথা শুনে মনটা গলে গেল। আচ্ছা, তোকে মাফ করে দিলাম, এবার উঠে দাঁড়া। আর তুই বললি যে আমাকে খুব ভালো করে চিনিস, তো আমাকে কিভাবে চিনিস? ভাই, কয়েক বছর আগে আপনি মারবদের গ্যাংটাকে শেষ করে দিয়েছিলেন। সেই দিন ওইখানে আমিও ছিলাম। আমি আপনার জল জল করতে থাকা ক্ষুধার্ত হায়না চোখগুলো দেখেছিলাম। ভাই, সেদিন আমি আপনাকে চিনে ফেলছিলাম যে আপনি সেই ট্রিপল এম নামক খাতারনাক হায়না। আমার এই ছেলেদেরকে জমের দরজায় পাঠানোর জন্য আপনি একাই যথেষ্ট। সবই তো বুঝলাম, কিন্তু তুই যে এই মেয়েটাকে এনেছিস সেটা কি জন্য? আর মেয়েটাকে নিয়ে এসেছিস কেন? সেফা মেয়েটাকে কোথায় আটকে রেখেছিস বল। ভাই ভাই আপনি শান্ত হন, রেগে যাবেন না, আমি সবই বলছি। ভাই, যখন খবর পেলাম যে সজীব আমার ছেলেদেরকে মেরে রেখেছে, তখন গোপনে ওকে মারার জন্য মেয়েটাকে হায়ার করেছিলাম। আর এই মন্ত্রী আমাকে হুমকি দিয়েছিল, তাই ওকে শেষ করার জন্য সব প্ল্যান করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে আপনার ছেলেরা সব কিছু জেনে গিয়েছে। আর ভাই, সেবাকে এই মেয়েটা কোথায় রাখছে সেটা আমার জানা নাই। রাজের কথা শুনে মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। শরীর যেন আগুনে জ্বলছে। ওই রাজ, তুই আমার চোখের সামনে থেকে এখনই চলে যা, না হলে তোকে এখানে শেষ করে দেব। আর সজীব, তুই মেয়েটাকে নিয়ে আমাদের ডেরায় নিয়ে চল, ওর থেকে আমার কিছু জানার আছে।